গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হাওড়াবাসীর কাছে একটা উৎসবের দিন, সেটা হচ্ছে মা শীতলার স্নান যাত্রা। তো যারা হাওড়ায় থাকে তারা জানে যে দুর্গা পুজোকেও হার মানায় আমাদের হাওড়ার ঐতিহ্যবাহী এই পুজো। তো আজকে তো ওই ভিড়ভাট্টার মধ্যে আমি যাব না, আর যাওয়াটা চলবেও না। তবে কি বলতো, নিয়মকানুন কিছু থাকে, যেরকম আজকে ঠান্ডা পালা হয়, বাড়িতে উনুন জ্বালতে নেই, পান্তা ভাত খেতে হয়, আগের দিন রান্না করে রাখতে হয়। তো এই বিষয়গুলো তো থাকেই, তো সেগুলোই রয়েছে। আজকে আর রান্নাবান্নার ঝামেলাটা বাড়িতে নেই। গত দিনে ভাত, আলু সিদ্ধ সব করে রাখা হয়েছে। সকালবেলা উঠে টুকটাক কিছু কাজ করে আমি এখন স্নানটা সেরে নিয়েছি। সকালবেলায় স্নানটা সারা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়। আর স্নান সেরে কয়েকটা জামা কাপড় ছিল হাজব্যান্ডের, সেগুলো ধুয়ে দিলাম। নিজের পরনের নাইটিটাও ধুয়ে দিয়েছি। আর এখন এই যে একটু স্কিন কেয়ারের টাইম, তো এটা করে নিয়ে তারপর দেখি টুকটাক ঘরের যে পেন্ডিং কাজগুলো আছে, যেগুলো কয়েকদিন ধরে করব করেও সারা হয়ে ওঠেনি, সেই কাজগুলোকে টুকটুক করে সেরে ফেলবো। এখানে যখনই এরকম কোনো কিছু অনুষ্ঠান হয় তখন নিরামিষ চপ ভাজে, আর বাড়িতে উনুন জ্বালতে নেই বলে সবাই ওই দোকান থেকেই আনে। তো সেখানে একটা বিশাল লাইনের ব্যাপার থাকে। তো আমার হাজব্যান্ড সকালবেলায় চলে গিয়েছিল আর নিয়ে এসে দিয়েছে চপ। তো এর মধ্যে থেকে নিয়ে কিছুটা ব্রেকফাস্টও করেছে ওরা, আর কিছুটা রয়েছে। তো এরকমভাবে থাকলে দেখছি কাগজটা কেমন হয়ে যাচ্ছে, তো আমি একটা কৌটোর মধ্যে ভরে ভালো করে রেখে দিচ্ছি, যার যখন প্রয়োজন পড়বে এখান থেকে নিয়ে নিয়ে খাবে। এদিকে চপটা এখন নতুনভাবে যুক্ত হলেও, যেটা পুরনো ট্র্যাডিশন অনুযায়ী দই ভাত পান্তা দিয়ে খাওয়া হয়, তো দইও একদম অল্প করে আনা হয়েছে। এখন না আর কেউ পান্তা ভাতের সাথে দইটা খেতে চায় না, ডাইজেশনে প্রবলেম হয় তার জন্য, কিন্তু নিয়ম যেহেতু তাই অল্প করে আনানো হয়েছে। সবাই হয়তো লাস্ট পাতে একটু করে খেয়ে নেবে। এবছর যদি আমি যেতে পারতাম তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতে পারতাম কি পরিমাণে ভিড় হয়। এছাড়াও মানুষ কত শ্রদ্ধা ভক্তি নিয়ে ঠাকুরকে কাঁধ দেয়, ঠাকুরের বিভিন্ন রকম পজিশান হয়, বাচ্চাদের জন্য মিকি মাউস টিকি মাউস সাজে, তো সকলেই আনন্দে মেতে ওঠে। তবে এবছর যদিও পারছি না, আগামী বছর যদি পারি এবং আগামী বছর যদি ব্লগিংয়ের সাথে যুক্ত থাকি, অবশ্যই তোমাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। চুলটা শুকনো করার জন্য বেশ খানিকক্ষণ রোদ্দুরে বসলাম। চুলটা শুকিয়ে যেতে আগে একটা ক্লিপ লাগিয়েছি। আমি না ওরকম চুল ছেড়ে কোনো কাজই করতে পারি না, তো এই কাজগুলো মেটাবো। আর এই যে জামা কাপড় এক রাশ জড়ো হয়েছিল, ওই যে বললাম না একটু খুঁজলেই পাওয়া যাবে যে কি কাজ পেন্ডিং আছে। তবে অবশ্যই এখন আমাকে ভেবে দেখতে হয় যে সেই কাজটা করার অবস্থায় আমি আছি কি না। তো প্রথমেই যেটা চোখে পড়লো, এক রাশ জামা কাপড় জড়ো হয়েছে, বেশ কয়েকদিন ধরে গোছানো হয়ে ওঠেনি। তো আগে এগুলোকেই গোছানো থেকে শুরু করি, তারপর দেখবো আর কি করা যায়। আবারও কিছু পুরনো কথা তোমাদের মাঝখানে এই ফাঁকে আমি বলে নিই। আমি দীপার সারাদিনের সাতকাহনের এই ব্লগগুলোতে আমি আমার দৈনন্দিন কাজকর্মগুলো তোমাদের মাঝখানে একটা ব্লগের আকারে শেয়ার করি। আর সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, যাতে ইউটিউবে আমি একটা জায়গা করে নিতে পারি। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো, মানে অনেক দিন থেকে সাবস্ক্রাইব করেছো এবং নিয়মিত লাইক কমেন্টের মাধ্যমে আমাকে মোটিভেট করে চলেছো, তাদের কাছে কিন্তু আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই প্রসঙ্গে আরও কিছু কথা বলে রাখি। বর্তমানে আমি প্রেগনেন্সির 9ম মাসে রয়েছি। তো এই সময় যেটা হয় সেটা হচ্ছে দৈনন্দিন কাজকর্ম করতে বা অন্যান্য ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে ব্লগগুলো হয়তো একটু ছোট হয় বা সেরকম গুছিয়ে করে উঠতে পারছি না, যেহেতু আমি একাই সমস্ত কিছুটা করি। তো সেইভাবে আমার বাড়ি থেকে হেল্প করে দেওয়ার মতো কেউ নেই। এই বিষয়ে কারোর সেরকম কোনো মানে নলেজ নেই। আর আমার হাজব্যান্ড সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে, তার পক্ষে হাতে ধরে কিছু করে দেওয়াটা সম্ভবও হয় না। তবে যথাসাধ্য চেষ্টা করে বা হেল্প করে যখন কোনো প্রবলেম বিষয়ে আটকে যাই তখন। তবে আমি একাই করি সব কিছু।
আর হয়তো প্রেগনেন্সির পরেও কিছু দিনের একটা গ্যাপ আমাকে নিতে হবে, না হলে হয়তো এই বিষয়গুলোতে আমি আর ভিডিও করে উঠতে পারবো না। তো আশা করি সেগুলো তোমরা বুঝবে এবং আমাকে আগের মতোই ভালোবাসবে। আর যারা এখন নতুন করে আমার ভিডিও দেখছো, আগে দেখতে না, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলে পুরনো ভিডিও কিন্তু অনেক রয়েছে, তোমরা চাইলে এই ভিডিওগুলোর সাথে সাথে পুরনো ভিডিওগুলোও কিন্তু একবার দেখে আসতে পারো। জামা কাপড় অনেক ছিল, গোছাতে অনেকটা সময় গেল, সেটা হয়তো বুঝতেই পারছো। এরপর দেখি আর তো সেরকম কোনো কাজকর্ম নেই। আর এখন যে কাজগুলো আছে খুব বেশি ছোটা দৌড়ার বা বওয়া বইয়ের, সেই কাজগুলো আমি করব না, ইচ্ছা করেই চাইছি না যে লাস্ট মুহূর্তে এসে কোনো সমস্যা হোক। তো যেটুকু আমার সাধ্যের মধ্যে এখন করা সম্ভব সেটুকুই করে নিচ্ছি। তার মধ্যে প্রথমেই যেটা চোখে পড়লো, ফ্রিজটার গায়ে ধুলো পড়েছে, প্লাস এই যে প্লাস্টারের কাজ হয়েছিল নিচের দিকটাতে একদম ছিটে ছিটে কিছু বালি সিমেন্টের গুঁড়োও পড়েছে। তো সেগুলোকে একটু মুছে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে ফ্রিজটাকে কিছুদিন আগেই ভেতর থেকে ভালো করে ডিপ ক্লিন করা হয়েছে, তো ভিতরটা মোছার কোনো প্রয়োজনীয়তাই নেই। এখন শুধুমাত্র বাইরেটা ভালো করে মুছে ফেললেই আমার মনে হয় কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। আর এই কাজগুলো করতে দেখতে যতই মনে হোক যে খুব বেশি সময় লাগবে না, কিন্তু প্রকৃতপক্ষে অনেক বেশি সময় লাগে এবং এই কাজগুলো সারতে কিন্তু বেগ পেতে হয় অন্যান্য দিনের কাজের সাথে করতে গেলে। তো আজকে দেখা যাচ্ছে যেহেতু রান্না বান্না নেই, কোনো কাজের প্রেশারও নেই, তাই টুকটাক এইসব ডাস্টিংয়ের কাজ করতে কিন্তু ভালোই লাগে। আর সত্যি বলতে কি, রান্নাঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে। এখন যতই বেশি না আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়া হোক বা আটকানো হোক, কিন্তু তবু রান্নাঘরটা আমার কাছে স্বর্গের সমান। আর রান্নাঘর পরিষ্কার থাকলে আমার মনে হয় আমার মনটা ভীষণ ভালো আছে। রান্নাঘরের জন্য কিছু কিনতে পারলেও ভীষণ খুশি হই। তো যাই হোক, আমার মতো রান্নাঘর প্রিয় মানুষ হয়তো অনেকেই আছে সংসারে, তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। মেয়েদের একমাত্র শখের জায়গা এটাই, যেখানে সে একমাত্র চায় নিজেই কর্তৃত্ব ফলাবে এবং নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে। ফ্রিজটা কিন্তু আমি মুছে ফেলেছি। আর এর ফাঁকে দেখছি কি যে এই যে মিক্সারটা থাকতো ফ্রিজের উপরে, তো ট্রেটার উপরে একটু ধুলো পড়েছিল, সাথে মিক্সিটা যেহেতু সাদা, ধুলো পড়লে মনে হয় যে ধুলো পড়েছে, তাই এটাকেও একটু ডাস্টিং করে নিচ্ছি। তারপর জায়গার জিনিসগুলোকে সব নিয়ে গিয়ে আবার জায়গাতেই গুছিয়ে রেখে দেবো। শখের জিনিসের প্রতি আমরা প্রত্যেকেই খুব যত্নশীল হই, এই হচ্ছে ব্যাপার। রান্নাঘর হচ্ছে আমার কাছে ভীষণ যত্নের একটা জায়গা, তো এই ব্যাপারে যত্নশীল হওয়াটাই স্বাভাবিক আমি মনে করি। এছাড়াও সংসারটা একটু একটু করে গুছিয়েছি, নিজের মতো করে সাজিয়েছি। মধ্যবিত্ত পরিবারের দরুন সব কিছু যে আগে থেকেই ছিল তা নয়, বা এখনও অনেক কিছু অধরা আছে, কিন্তু চেষ্টা করি সবসময় তার মধ্যেই সাজিয়ে গুছিয়ে রাখার এবং যত্ন করে রাখার। তো চলো, এই যে কথা বলতে বলতে দেখো দুপুর হয়ে গেছে, আর আমি এখানে আমার দুপুরের লাঞ্চ নিয়ে নিচ্ছি। পান্তা ভাত, তার সাথে তেল লঙ্কা আলু মাখা, দুটো চপ নিলাম, তার মধ্যে একটা চপ আর অর্ধেক ফুলুরি, আর এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ।